রিভার ভ্যালি প্রজেক্ট নিয়ে আগে এই ক্লাসটিতে আমরা দামোদর রিভার ভ্যালি প্রজেক্ট সম্পর্কে ডিটেলসে জেনেছিলাম, তাই তো। আর আজকের ক্লাসে আমরা এই নর্মদা রিভার ভ্যালি প্রজেক্ট সম্পর্কে ডিটেলসে জানব। এই নর্মদা রিভার ভ্যালি প্রজেক্ট ভারতের মধ্যে সবচেয়ে বিতর্কিত রিভার ভ্যালি প্রজেক্ট। দেখো যে 1961 সালের 5 এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, কিন্তু নানা বিতর্কের জন্য এই প্রজেক্টটি দীর্ঘকাল আটকে থাকে। অবশেষে 2017 সালের 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রজেক্টের অন্তর্গত সর্দার সরোবর ড্যাম উদ্বোধন করেন। তারপরেও কিন্তু বিতর্ক কিন্তু এর পিছু ছাড়েনি, বিতর্ক কিন্তু রয়েই গেছে, ঠিক আছে। তো যেসব কারণে এই রিভার প্রজেক্টে বিতর্ক দেখা দেয় সেগুলো কীরকম দেখো। যে এই যে রিভার প্রজেক্টটি আছে, এই রিভার প্রজেক্টটিতে দেখো কি হবে, যে 30টি প্রধান বাঁধ নির্মাণ করার কথা, 30টি প্রধান বাঁধ, 35টি মাঝারি বাঁধ নির্মাণ করার কথা এবং 3000টি ছোট বাঁধ নির্মাণ করার কথা। এবং বাঁধগুলি নির্মাণ করলে যে জলাধার সৃষ্টি হবে, সেই জলাধারের জল থেকে 3000 মেগাওয়াট বিদ্যুৎ মানে জলবিদ্যুৎ উৎপাদন করার কথা। তো এই প্রজেক্টে যদি সম্পূর্ণ রূপায়িত হয় তাহলে এই নর্মদা রিভার ভ্যালি প্রজেক্টটাই হবে পৃথিবীর বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা বা পৃথিবীর বৃহত্তম রিভার ভ্যালি প্রজেক্ট। আর বর্তমানে কি আমেরিকার টেনেসি নদী পরিকল্পনা বা আমেরিকার টেনেসি রিভার ভ্যালি প্রজেক্ট হচ্ছে কি পৃথিবীর বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা, তাই তো। আর ভারতের মধ্যে বর্তমানে ভাকরানাঙ্গল প্রজেক্ট হচ্ছে ভারতের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা বা রিভার ভ্যালি প্রজেক্ট। কিন্তু এটা সম্পূর্ণ রূপায়িত হলে কি হবে, এই নর্মদা রিভার ভ্যালি প্রজেক্টটি হবে কি ভারতের মধ্যে বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা। শুধু ভারত কেন, কি পৃথিবীর মধ্যেই বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা। কিন্তু পরিবেশবিদদের আশঙ্কা যে এই প্রজেক্টটি সম্পূর্ণ রূপায়িত হলে প্রায় এই 480টি গ্রাম জলের তলায় ডুবে যাবে। অর্থাৎ প্রজেক্টটি রূপায়ণ করতে গিয়ে যে বাঁধগুলো বা ড্যামগুলো তৈরি হবে, এই ড্যামগুলো তৈরির ফলে যে জলাধার তৈরি হবে, সৃষ্টি হবে, সেই জলাধারগুলোর জলের তলায় প্রায় 480টি গ্রাম ডুবে যাবে। ওকে, এবং প্রায় 1,50,000 মানুষ বাস্তুচ্যুত হবে। এছাড়াও প্রচুর কৃষি জমি এবং অরণ্য এই জলের তলায় নিমজ্জিত হবে। আর এই আশঙ্কা থেকেই, এই ভাবনা থেকেই মেধা পাটকরের নেতৃত্বে নর্মদা বাঁচাও আন্দোলন শুরু হয়, যে আন্দোলনকে অরুন্ধতী রায় এবং অভিনেতা আমির খানও সমর্থন করেন। আবার দেখো এই 1993 সালে মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্স একটি সমীক্ষা প্রকাশ করে দেখায় যে এই প্রজেক্টটি রূপায়িত হলে এই মধ্যপ্রদেশ, গুজরাট এবং মহারাষ্ট্রের এই 3টি রাজ্যের প্রায় 245টি গ্রাম জলের তলায় ডুবে যাবে এবং 38,044টি পরিবার বাস্তুচ্যুত হবে। এছাড়া 11,279 হেক্টর চাষের জমি ও 10,789 হেক্টর বনভূমি জলের তলায় ডুবে যাবে বা ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে। তো এই তথ্যগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখার প্রয়োজন নেই, শুধু একটা সামগ্রিক ধারণা দেওয়ার জন্যই এই তথ্যগুলো বলা, ক্লিয়ার। কিন্তু এই প্রজেক্টটি রূপায়িত হলে দেখো এই মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র এই 3টি রাজ্যের জলসেচ ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটবে। এছাড়া এই 3টি রাজ্যে পানীয় জল সরবরাহ করা হবে এবং এই প্রজেক্টের যে ড্যামগুলো তৈরি হবে সেই ড্যামের জলাধারগুলোকে কাজে লাগিয়ে, মানে জলাধারের জলকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপাদন হবে, সেই বিদ্যুৎ এই 3টি রাজ্যে সরবরাহ করা হবে। ফলে এই 3টি রাজ্যের কি আর্থসামাজিক বা অর্থনৈতিক উন্নতি অনেক এগিয়ে যাবে। এবার দেখো এই পরিবেশগত বিতর্ক ছাড়াও
নর্মদা নদীর জল বন্টন নিয়ে আবার বিতর্ক বাধে এই মধ্যপ্রদেশ, গুজরাট এবং মহারাষ্ট্র রাজ্যের মধ্যে। যে এই যে প্রজেক্ট রূপায়িত হচ্ছে, এই প্রজেক্টে নর্মদা নদীর জল কোন রাজ্য কত শতাংশ পাবে তাই নিয়ে আবার বিতর্ক দেখা দেয়। আর এই বিতর্ক নিরসনের জন্য 1969 সালে নর্মদা ওয়াটার ডিসপুট ট্রাইব্যুনাল গঠিত হয়। আর এই ট্রাইব্যুনাল একটি রায় দিয়ে বলে যে এই প্রজেক্টের বা নর্মদা নদীর জলের 65% জল পাবে মধ্যপ্রদেশ, 32% জল পাবে গুজরাট, আর 3% জল পাবে মহারাষ্ট্র ও রাজস্থান রাজ্য। তো এই মধ্যপ্রদেশ বেশি পাচ্ছে, তার কারণটা বুঝতেই পারছো, কারণ নর্মদা নদী কি মধ্যপ্রদেশের উপর দিয়ে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করেছে, আর তাই নর্মদা নদীর ভাগ্যে কি বেশি শতাংশ জল, মধ্যপ্রদেশ রাজ্যের ভাগ্যে বেশি শতাংশ জল জুটেছে। ক্লিয়ার? দেখো, তো এই যে নর্মদা রিভার ভ্যালি প্রজেক্ট, এই নর্মদা রিভার ভ্যালি প্রজেক্টকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সর্দার সরোবর প্রজেক্ট, যা গুজরাটে অবস্থিত। আরেকটা হচ্ছে নর্মদা সাগর প্রজেক্ট, বা এর আরেক নাম ইন্দিরা সাগর প্রজেক্ট। তো এই নর্মদা সাগর প্রজেক্ট বা ইন্দিরা সাগর প্রজেক্ট আবার মধ্যপ্রদেশে অবস্থিত। ক্লিয়ার? তো এবার দেখো, এই সর্দার সরোবর প্রজেক্ট এবং নর্মদা সাগর প্রজেক্ট বা ইন্দিরা সাগর প্রজেক্ট নর্মদা নদীতে কোথায় কিভাবে রূপায়িত হয়েছে। বোর্ডে লক্ষ্য করো, দেখো এই হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্য, এই হচ্ছে মহারাষ্ট্র, আর এই হচ্ছে গুজরাট রাজ্য। তোমাদের আমি আগেই বলেছি যে তোমরা ছবি করে পড়বে, ছবি দেখে পড়বে, তাহলে কি হবে, খুব সহজে মনে থাকবে, তাই তো? দেখো, আর এই হচ্ছে নর্মদা নদী। আমরা জানি যে নর্মদা নদী কি, যে মধ্যপ্রদেশের এই অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করে এই মধ্যপ্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, এবং কিছুটা দূরত্ব এই মহারাষ্ট্র আর মধ্যপ্রদেশের সীমানা বরাবর প্রবাহিত হয়েছে, তাই তো? আবার কিছুটা অংশ, মানে এখান থেকে এইটুকু অংশ কি গুজরাট আর মহারাষ্ট্রের সীমানা বরাবর এই নর্মদা নদী প্রবাহিত হয়েছে, তাই তো? প্রবাহিত হয়ে কি এই খাম্বাত উপসাগরে মিলিত হয়েছে, তাই তো? এবার দেখো, এই গুজরাট রাজ্যে মানে এই প্রজেক্টের অধীনে এই গুজরাট রাজ্যে নর্মদা জেলার কেভাডিটিতে, মানে এখানে নর্মদা জেলার কেভাডিটিতে এখানে একটি ড্যাম নির্মাণ করা হয়েছে। নর্মদা নদীর উপর একটি ড্যাম নির্মাণ করা হয়েছে। ওকে, এই ড্যামটির নামই হচ্ছে সর্দার সরোবর ড্যাম। ক্লিয়ার? আর এই ড্যাম নির্মাণের ফলে এখানে যে জলাধার তৈরি হয়েছে, এই জলাধারটার নামই হচ্ছে কি, সর্দার সরোবর। এখান থেকে প্রশ্ন হতে পারে যে সর্দার সরোবর জলাধার কোন নদীতে তৈরি হয়েছে, তাহলে উত্তর কি হবে, নর্মদা নদীতে তৈরি হয়েছে। আরেকটা প্রশ্ন হতে পারে যে এই সর্দার সরোবর জলাধার কোন রাজ্যে অবস্থিত, তাহলে বুঝতেই পারছো উত্তর কি হবে, গুজরাট রাজ্যে অবস্থিত। আর এই সর্দার সরোবর জলাধারের জল জলসেচের কাজে, জলবিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। এছাড়া এখানকার জল, পানীয় জলের, এখানকার জল থেকে, এই সরোবরের জল থেকে বা এই জলাধারের জল থেকে এই মহারাষ্ট্র গুজরাট রাজ্যে পানীয় জলও সরবরাহ করা হয়। তার মানে এই সর্দার সরোবর যে ড্যাম, এই ড্যামটাকে, সর্দার সরোবর ড্যাম হচ্ছে মাল্টিপারপাস ড্যাম, তাই তো? তো এই হচ্ছে সর্দার সরোবর প্রজেক্টের অন্তর্গত কাজ। ঠিক আছে, এবার আমরা দেখে নিই চলো যে নর্মদা সাগর প্রজেক্টের অন্তর্গত বা অধীনে কোন কোন বাঁধ কোথায় কোথায় দেওয়া হয়েছে। দেখো, এই সর্দার সরোবর ড্যাম থেকে উজান দিকে বা আপস্ট্রিমে 384 কিলোমিটার, মানে 384 কিলোমিটার আপস্ট্রিমে মধ্যপ্রদেশে এই খান্ডোয়া জেলায় নর্মদা নগর শহরের কাছে এখানে একটা ড্যাম নির্মাণ করা হয়েছে। এই ড্যামটার নামই হচ্ছে ইন্দিরা সাগর ড্যাম বা নর্মদা সাগর ড্যাম। এই ড্যামটি কিন্তু এই পুনাসা ড্যাম নামেও পরিচিত, মনে রাখবে, কারণ এখানে যে গ্রামটি আছে, এলাকাটি আছে, তার নাম পুনাসা। তো এই ইন্দিরা সাগর ড্যাম কিন্তু এই পুনাসা ড্যাম নামেও পরিচিত। ক্লিয়ার? দেখো, তো এখানে এই ইন্দিরা সাগর ড্যাম তৈরির ফলে এখানে যে জলাধার নির্মিত হয়েছে, এই জলাধারটার নাম ইন্দিরা সাগর জলাধার বা নর্মদা সাগর জলাধার। ক্লিয়ার? মনে রাখবে, এই নর্মদা সাগর জলাধার
বা ইন্দিরা সাগর জলাধারই হচ্ছে ভারতের মধ্যে জল সঞ্চয়ের পরিমাণের দিক থেকে বৃহত্তম। তার মানে ভারতের লার্জেস্ট ড্যাম কি হিসাবে? জল সঞ্চয়ের পরিমাণ হিসাবে। আর এর আগের ক্লাসে আমরা জেনেছি আয়তনের বিচারে ভারতের বৃহত্তম জলাধার, কৃত্রিম জলাধারের নাম কি? কি গোবিন্দ বল্লভ পন্থ সাগর, তাই তো? কোন নদীতে তৈরি হয়েছে? কোন নদীতে? কি রিহান্দ নদীতে তৈরি হয়েছে। ফলে প্রশ্ন হতে পারে, এখান থেকে প্রশ্ন হতে পারে যে জল সঞ্চয়ের পরিমাণের ভিত্তিতে ভারতের বৃহত্তম জলাধারের নাম কি? তাহলে উত্তর কি হবে? ইন্দিরা সাগর জলাধার। প্রশ্ন হতে পারে ইন্দিরা সাগর জলাধার কোন নদীতে নির্মিত হয়েছে? তাহলে উত্তর কি হবে? নর্মদা নদীতে নির্মিত হয়েছে। প্রশ্ন হতে পারে যে ইন্দিরা সাগর জলাধার কোন রাজ্যে অবস্থিত? তাহলে কোন রাজ্যে অবস্থিত? ইন্দিরা সাগর জলাধার মধ্যপ্রদেশে অবস্থিত। আর এই ইন্দিরা সাগরের জলাধারের জলসেচের কাজে এবং জলবিদ্যুৎ উৎপাদনের কাজে এবং পানীয় জল সরবরাহের কাজে ব্যবহার করা হয়। ফলে এই ড্যামটাও কি? এই ড্যামটাও মাল্টিপারপাস ড্যাম। এছাড়াও দেখো, এই ইন্দিরা সাগর ড্যাম থেকে প্রায় 40 কিলোমিটার ভাটির দিকে বা 40 কিলোমিটার ডাউনস্ট্রিমে এই খান্ডোয়া জেলাতেই, মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলাতেই আরেকটা ড্যাম নির্মাণ, এখানে একটা ড্যাম নির্মাণ করা হয়েছে। এই ড্যামটার নাম ওমকারেশ্বর ড্যাম। ঠিক আছে? তো এই ওমকারেশ্বর ড্যামও কোন নদীতে তৈরি হয়েছে? নর্মদা নদীতে। কোন রাজ্যে? মধ্যপ্রদেশ রাজ্যে, তাই তো? তো এই ওমকারেশ্বর ড্যামে এখানে যে জলাধার তৈরি হয়েছে, ড্যাম নির্মাণের ফলে এখানে যে জলাধার তৈরি হয়েছে, এই জলাধারটার নাম ওই একই, ওমকারেশ্বর জলাধার। আর এই ড্যামটাও কিন্তু মাল্টিপারপাস ড্যাম। ওকে, আবার দেখো, আবার এই ইন্দিরা সাগর ড্যাম থেকে প্রায় 409 কিলোমিটার আপস্ট্রিমে এই নর্মদা নদীতেই এখানে মধ্যপ্রদেশের জব্বলপুর জেলায় একটা ড্যাম নির্মাণ করা হয়েছে। এখান থেকে কত বলছি? এই ইন্দিরা সাগর ড্যাম থেকে 409 কিলোমিটার আপস্ট্রিমে মধ্যপ্রদেশের জব্বলপুর জেলায় আরেকটি ড্যাম তৈরি করা হয়েছে, যে ড্যামটির নাম বর্গি ড্যাম। ক্লিয়ার? তো এই বর্গি ড্যাম আর এখানে যে জলাশয় তৈরি হয়েছে বা জলাধার নির্মিত হয়েছে, এর নাম কি? ওই বর্গি জলাধার। ক্লিয়ার? তো এই ড্যামটাও কিন্তু কি? এই ড্যামটা হচ্ছে মাল্টিপারপাস ড্যাম। ক্লিয়ার? দেখো, তাহলে এখান থেকে আমাদের যদি আমরা সারাংশ করি, তাহলে কি দাঁড়ায়? যে এই নর্মদা নদীতে কয়টা ড্যাম, মানে প্রধান কয়টা ড্যাম নির্মিত হয়েছে? প্রধান 4টা ড্যাম নির্মিত হয়েছে, তাই তো? একটা কি সর্দার সরোবর ড্যাম, আর এটা কি ওমকারেশ্বর ড্যাম, এটা কি ইন্দিরা সাগর ড্যাম, আর এটা বর্গি ড্যাম, তাই তো? তাহলে এই 4টা ড্যাম খুব ভালো করে মনে রাখতে হবে কোন নদীতে। এই 4টা ড্যাম হচ্ছে কি? নর্মদা নদীতে নির্মিত হয়েছে। এবার এই 4টা ড্যামের মধ্যে এই সর্দার সরোবর ড্যাম, এটা গুজরাট রাজ্যে, মনে রাখতে হবে। আর এই 3টা ড্যাম কি? ওমকারেশ্বর ড্যাম, ইন্দিরা সাগর ড্যাম আর বর্গি ড্যাম, এই 3টা ড্যাম মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থান করছে। তো এই হলো নর্মদা রিভার ভ্যালি প্রজেক্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাস।